সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর আইনুন নিশাত স্যার। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি দুর্যোগ নিয়ে কথা বলতে চাই আজকে আপনার সঙ্গে, যে নানা রকম দুর্যোগের আমাদের এখানে আমরা একদম ভূমিকম্প, তো ভূমিকম্পের কম্পন অনুভব করলাম, সেটা আছে। পাশাপাশি আমাদের নানা রকম দুর্যোগ আমরা দেখি, বন্যা আছে, খরাটা ওইভাবে হয়তো এখন ওইভাবে দেখা যাচ্ছে না। এই যে দুর্যোগ ব্যবস্থাপনার জায়গাতে আমাদের আসলে আমরা কি শুধুমাত্র সেমিনার, সিম্পোজিয়াম এবং লেখালেখি, টকশোতে কথাবার্তা এবং পরিকল্পনা ওই পর্যায়ে আছে কিনা, আসলে প্রয়োগের ক্ষেত্রে বাস্তব জায়গায় আমরা কোন জায়গাটায় আছি, প্রস্তুতির জায়গায়? ধন্যবাদ। বাংলাদেশ তো পৃথিবীর একটা শীর্ষস্থানীয় দেশ এবং অন্য দেশ বাংলাদেশের কাছ থেকে শিখে কি করতে হবে সেই কাজটি করছে। প্রথমত, বাংলাদেশের একটা দুর্যোগ ব্যবস্থাপনা আইন আছে। দ্বিতীয়ত, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আছে। তৃতীয়ত, দুর্যোগ ব্যবস্থাপনার উপর একটা ডিপার্টমেন্ট আছে। এবং এতদিন কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম নামে বিরাট একটা প্রকল্প হলো অনেক বছর ধরে। এবং যদি এদের ওয়েবসাইটে যান তাহলে দেখবেন যে রিপোর্টের অভাব নেই। প্রচুর দুর্যোগের যে ধরন বলেন না কেন তার উপরে তারা রিপোর্ট তৈরি করেছে। তারা থানাভিত্তিক ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট ম্যাপ করেছে, অর্থাৎ একটা থানার কোন জায়গাতে কি ধরনের দুর্যোগ হতে পারে, ঝুঁকি অনুযায়ী। হ্যাঁ, ঝুঁকিগুলো, বন্যা, খরা, নদী ভাঙন, ল্যান্ডস্লাইড, এভরিথিং তারা ডকুমেন্ট করেছে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রধান দেশ যার একটা স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার আছে। অর্থাৎ একটা দুর্যোগ হলে কোনো প্রধানমন্ত্রী কিংবা কোনো মন্ত্রীকে নির্দেশ দিতে হবে তার অপেক্ষায় কেউ থাকার প্রয়োজন নাই। সেখানে জেলা পর্যায়ে কি করতে হবে, থানা পর্যায়ে কি করতে হবে, এনজিও পর্যায়ে কি করতে হবে, আর্মি কি করবে, সব কিছু লেখা আছে, যেটা সরকার অনুমোদিত। এখন প্রত্যেকটা দুর্যোগের কিছু আলাদা ধরন আছে। আপনি একটু আগে বললেন যে খরা তো বোধহয় হয়নি। আমি বলতে চেষ্টা করব যে 2015 সনে প্রচণ্ড খরা হয়েছে। 2007-এর পর থেকে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এক টানা আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি খুব কম হচ্ছে। এবং 2015-তে মানে ক্যালেন্ডারের গত বছরে আপনি রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, পঞ্চগড়, রুহিয়া এই অঞ্চলে যান, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জে স্বাভাবিকের অর্ধেক বৃষ্টিও হয়নি। যেখানে সেচ যন্ত্র আছে সেখানে সেচ যন্ত্র দিয়ে পানি তুলে ঘোর বর্ষায় সেচ করে আমাদেরকে ফসল ফলাতে হচ্ছে। সেই ক্ষেত্রে সেচ থাকাটার জন্য ক্রেডিট দিতে হবে, খরাটাকে তারা মোকাবেলা করতে পারছেন। বাট একই বছরে আমরা দেখেছি দক্ষিণ অঞ্চলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, পার্বত্য চট্টগ্রামে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যেখান থেকে জলাবদ্ধতা হয়েছে, চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা হয়েছে। তার সাথে এখন যা হচ্ছে ম্যানমেড ডিজাস্টার, এই যে লঞ্চ ডুবি, রাস্তায় অ্যাক্সিডেন্ট, রাস্তাতে কোনো টক্সিক ম্যাটেরিয়াল নিয়ে, সালফিউরিক অ্যাসিড নিয়ে যাচ্ছে, তার পরিবহন ব্যবস্থাটা কি হবে, তেল ট্যাঙ্কার নিয়ে যাচ্ছে, তার পরিবহন, এটাও কিন্তু আইনের মধ্যে আছে। এবং গাড়িতে সিলিন্ডার বার্স্ট করতে পারে। মানে প্রত্যেকটার জন্য কিন্তু আইনি ব্যবস্থা আছে। এখন একটা ভূমিকম্পের জন্য হয়তো আজকে আপনি আমাকে প্রশ্নটা করলেন, সেটা হচ্ছে ভূমিকম্প। আমার জানা মতে সরকার ইতিমধ্যে ঢাকা শহরে 40,000 ভলান্টিয়ার ট্রেনিং দিয়েছে যে ভূমিকম্প হলে কি করতে হবে। আমাকে আপনাদের সহযোগী একটা প্রিন্ট মিডিয়ার একটা কাগজ আমাকে ফোন করেছে সকালবেলা, স্যার খুব অস্থিরতার মধ্যে আছি, আপনাকে জিজ্ঞাসা। সে আমাকে 1-to-1 কথা বলছিল, স্যার আমার বিল্ডিংয়ে একজনের পা ভেঙেছে, একজন এই হয়েছে সেই হচ্ছে। আমি যে ভাই, ভূমিকম্পটা হয়তো 30 সেকেন্ড, 40 সেকেন্ড, এই 40 সেকেন্ড একটু ধীর হয়ে থাকো। যেখানে আছো সেখানে কোনো কিছু যদি দুলতে থাকে, যে আলমারিটা মনে হচ্ছে যে উল্টে পড়বে, একটু সরে যাও সেখান থেকে, জানলার কাছে থেকো না, কাজ ভেঙে যেতে পারে, আর ধীর স্থিরভাবে বাড়ির সেফ এলাকাটাতে যাও। সে আমাকে বললো, স্যার আপনি বললেন 40 সেকেন্ড, তো তাহলে আর যাওয়ার দরকারটা কি? যাওয়ার দরকারটা হচ্ছে আফটার শক বলে একটা আছে। মানে প্রথম যে কম্পনটা হলো, প্লেটের যে ঘর্ষণ হলো, তারপরে আবার আরেকটা হতে পারে। এটা 15 মিনিট, 20 মিনিট, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, কিছুক্ষণ সাবধান থাকা উচিত। এখন ঢাকার একটা গলিতে আমি সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে রাস্তায় গেলাম, এটা তো আরো বিপজ্জনক, কারণ পাশের বাড়ির ছাদের থেকে একটা কিছু ভেঙে আমার মাথায় পড়তে পারে। কাজেই প্রত্যেকটা দুর্যোগের জন্য, যেমন ধরুন লঞ্চ ডুবি হয়, কদিন আগে মাওয়াতে যে লঞ্চটা ডুবি হয়েছিল, তখন সব লোক কোনো কারণে এক পাশে চলে এসেছিল বলে সেটা কাত হয়ে গেছে। কাজে এই যে অ্যাওয়ারনেস যেটা, এবং এটার জন্য প্রচুর সেমিনার, সিম্পোজিয়াম হয়েছে। বাট আমি মনে করি যে এগুলোর জন্য হ্যাঁ প্রাক প্রস্তুতি প্রয়োজন, সকলে যাতে আমরা জানি এবং এটা সম্ভব। যেমন এক সময় আমাদের দেশে প্রচুর ডায়রিয়া হতো, পেটে অসুখ হতো, 1 চিমটি লবণ আর 1 মুঠ গুড় মানুষে ভুলে গেছে। কিন্তু এটা ব্র্যাক নামক যে প্রতিষ্ঠানটি সরকারের আনুকূল্যে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদেরকে শিখিয়েছে, স্বামীকে শিখিয়েছে, বাচ্চাদের শিখিয়েছে। এখন পেটের একটু গন্ডগোল হলে আমরা ওআরএস স্যালাইন একটা খেয়ে নিচ্ছি।
এটা কিন্তু মুড়ি মুড়কির মতো হয়ে গেছে। অর্থাৎ ভূমিকম্প হতে পারে, বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা, এর থিওরিটিক্যাল স্টাডি আছে, কোন জায়গায় কি মাত্রার ভূমিকম্প হতে পারে, কোন জায়গায় আশঙ্কা কতটুকু জানা আছে, টেক্সট বইতে আছে, ওয়েবসাইটে আছে। বন্যা কোথায় হতে পারে আমরা জানি, যেমন 2014-15-তে বন্যা হয়েছে, কিন্তু বন্যা হয়েছে বাঁধের বাইরে, বাঁধ ভেঙে বন্যা হয়েছে এটা খুব কম। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হতে পারে, ল্যান্ডস্লাইড হতে পারে, সেটা হয় আমাদের হচ্ছে নিয়মিত, এবং নগরগুলোতে জলাবদ্ধতা বাড়তে পারে। কাজে প্রত্যেকটার জন্য যে ব্যবস্থাপনা সেটা আমাদের জানা আছে এবং এর উপর হচ্ছে প্রচুর ট্রেনিং দেওয়া হচ্ছে। এখন আমাদের অসুবিধা হচ্ছে কি, দুইটা দুর্যোগের মধ্যে যদি একটা গ্যাপ বেশি হয় তখনই প্রবলেম হয়। ভুলে যাওয়া। একটা বন্যার সময় আমরা দেখতাম যে ডায়রিয়াল ডিজিজ বাড়ে, এখন মানুষ কিন্তু বুক সমান পানি ঠেলে টিউবওয়েল থেকে পানি নিয়ে আসে, কারণ তার নিরাপদ পানি পান করা প্রয়োজন। অর্থাৎ আমি বলতে চাই যে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য কাগজে কলমে সরকারের যা থাকার দরকার আছে, তা ভলান্টিয়ার্স তৈরি করা হয়েছে, নিয়মিত অ্যাওয়ারনেস রেইজিং হচ্ছে। হ্যাঁ, এটাকে এখন চালু রাখতে হবে, মানুষকে মনে করিয়ে দিতে হবে, কারণ ভূমিকম্প তো নোটিশ দিয়ে আসবে না, যে কোনো সময় আসতে পারে। তখন আমি কি করব? তখন মাইকে গিয়ে, মেগাফোনে কিংবা মসজিদে গিয়ে মাইকে অ্যানাউন্স করা সম্ভব না। অন্যদিকে বন্যাটা ধীরে ধীরে বাড়ছে, ফ্ল্যাশ ফ্লাড যেখানে হয় সেখানে আবার আরেক ধরনের ব্যবস্থা নিতে হবে। নদী ভাঙনের জায়গায়, নদী ভাঙনের জায়গায় আমরা জানি, তবে নদী ভাঙনটা এখন থেকে 10 বছর আগে, 15 বছর আগে সরকার একেবারে ইগনোর করত। এখন আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে নদী ভাঙন রোধের জন্য রিভার ব্যাংক প্রোটেকশনের কাজ হাতে নিতে যাচ্ছি। সিরাজগঞ্জ থেকে গাইবান্ধা পর্যন্ত একটা বড় প্রকল্প সরকার হাতে নিচ্ছে। নদীর পূর্ব পারে বাহাদুরাবাদ ঘাট থেকে একেবারে মাওয়া পর্যন্ত তারও পরিকল্পনা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে আমাদের দুর্যোগের যে এক ধরনের আমরা উপস্থিতি যখন দেখতাম, ভূমিকম্পের কথা আলাদা, সেটা তার আগে থেকে আমরা জানান দিয়ে আসে না বা বোঝার কোনো, কিন্তু নদী ভাঙ্গন, আমাদের যে শীত আসলো কি আসলো না, বৃষ্টি কোনো জায়গায় বেশি হচ্ছে আপনার স্যার যেটা বলছিলেন, সেগুলো ধীরে ধীরে কতটা স্পষ্ট হচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত যে আপনি যে কথাটা বললেন যে ভূমিকম্পর সাথে জলবায়ু পরিবর্তনের কোনো যোগাযোগ নেই, প্রকৃতপক্ষে নেই। এই ভূমিকম্প আর আগ্নেয়গিরির অগ্নুৎপাত যেটা বাংলাদেশে নেই, এই দুটো ছাড়া বাকি সকল প্রাকৃতিক দুর্যোগের সাথে ক্লাইমেট চেঞ্জের সম্পর্ক আছে। ক্লাইমেট চেঞ্জের কারণে যেটা হচ্ছে, বাতাসের যে গতিবিধি ছিল, মনে আছে 7-8-এ পড়েছি, আহ্নিক গতি, বার্ষিক গতি, সমুদ্রের স্রোত, বাতাসের গতিবিধি, এইগুলোতে মারাত্মক পরিবর্তন হচ্ছে। তাপমাত্রা যত বাড়তে থাকবে, এখন 1 ডিগ্রির মতো বেড়েছে, 3 ডিগ্রি 3.5 ডিগ্রি হলে একেবারে টোটালি আনপ্রেডিক্টেবল হয়ে যাবে, এবং প্রকৃতির যে স্বাভাবিক ব্যবহার ছিল সেটা থাকবে না। অর্থাৎ বন্যা হবে, বন্যার সাথে তো আমরা বসবাস করে অভ্যস্ত, কিন্তু অসময়ে যদি বন্যা হয়, অক্টোবর মাসে যদি বন্যা হয়, তাহলে আমার ফসলের মারাত্মক ক্ষতি হবে। নগরবাসীর জন্য কিছু আসে যায় না, জুলাইয়ের বন্যা আর অক্টোবরের বন্যা নগরবাসীর জন্য এক, কিন্তু গ্রামবাসী ফসলের সাথে সম্পর্ক আছে। জোয়ার ভাটাটা অস্বাভাবিক হচ্ছে, পটুয়াখালী অঞ্চল, বরগুনা অঞ্চলে যারা থাকেন তারা অনুভব করছেন যে বর্ষাকালে অমাবস্যা পূর্ণিমাতে যে জোয়ার আসছে সেটা স্বাভাবিকের থেকে অনেক বেশি, ক্রমান্বয়ে এটা বাড়তে থাকবে। জলোচ্ছ্বাসের উচ্চতাটা বাড়ছে, কমে এসছিল 3 ফুট 4 ফুট জলোচ্ছ্বাস এসছে, আমাদের যেহেতু 12 ফুট 15 ফুট বাঁধ আছে, আমরা টিকে গেছি। তাহলে এখন প্রত্যেকটা দুর্যোগ ধরে ধরে তার প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলতে হবে, এটা কি আমরা বলছি অ্যাডাপ্টেশন, এবং তার জন্য বৈশ্বিক অর্থায়নেরও ব্যবস্থা হচ্ছে এবং সেটা আমাকে সংগ্রহ করতে হবে। খরার ক্ষেত্রে আমি একটু আগে বলেছি যে সেচ ব্যবস্থা, আগে 60-এর দশকে যাদের মনে আছে, বিএডিসি টিউবওয়েল দিত এবং পাম্প দিত নভেম্বর মাসে, আর তুলে নিত মাঠ থেকে এপ্রিল মাসে, এবং এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এটাকে মেরামত করা, গ্রিজ দেয়া, তেল দেয়া ইত্যাদি। তার মানে ধরে নেওয়া হতো যে আমার মে মাসের পরের থেকে আর জুন মাসের পরের থেকে নভেম্বর পর্যন্ত কোনো সেচ লাগবে না, কিন্তু এখন আমরা দেখছি সারা বছর সেচ লাগছে। প্রাইভেট যারা মালিক টিউবওয়েলের, তারা চালাতে পারছেন, তারা ভাড়া দিচ্ছেন অন্যদের। বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে হচ্ছে বন্যা ব্যবস্থাপনা শব্দটা উচ্চারণ করব। আমাদের দেশে যে অবকাঠামো আছে মোটামুটি পর্যাপ্ত, কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণের তীব্র অভাব আছে। এখন এই রক্ষণাবেক্ষণটা সরকারি আমলা কিংবা টেকনোক্র্যাটের উপরে ছেড়ে দিলে চলবে না। বাংলার যদি ইতিহাস দেখি আমরা, এখন থেকে 500 বছর আগে, তখনও বন্যা হতো। তখন প্রত্যেকটা গ্রামে গ্রাম পঞ্চায়েত ছিল, তাদের অধীনে বাঁধের সিস্টেম ছিল। এই বাঁধ কিন্তু বাংলার সাথে ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত।
আমাদের এখানে হয়তো প্রথম বসতি হয়েছে 3000 বছর আগে ওয়ারি বটেশ্বর কিংবা নরসিংদী এই সমস্ত এলাকাতে, উঁচু জায়গাতে, বন্যা ফ্রি এলাকাতে। আর নিচু জায়গাতে বসতি হয়েছে, তারা ভিটা করতো অনেক উঁচু করে এবং চারপাশে রিং বাঁধ দিয়ে ঘিরে রাখত। অষ্টপ্রহরী ছিল, পাহারা দিত, ঘোষাওয়ার ছিল, অর্থাৎ বাঁধটা যাতে কার্যকর থাকে তার ব্যবস্থাপনাটা গড়ে তুলতে হবে এবং এর জন্যে স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের সাথে লিঙ্ক করার কোনো বিকল্প নাই। কারণ একজন ওয়ার্ডের যিনি মেম্বার, তার এলাকার যে 300-500 লোককে তো উনি চেনেন এবং ওই এলাকার রক্ষণাবেক্ষণের দায়িত্বটা তাদের দিতে হবে। এটা গেল বন্যা এবং খরা, মানে বন্যা ব্যবস্থাপনা, খরা ব্যবস্থাপনা। নদী ভাঙনের ক্ষেত্রে যেখানে নদীটা অ্যাটাক করতে, আমরা দেখতে পাচ্ছি নদীটা আসছে ওই জায়গাটাতে, সেখানে নদী ভাঙন রোধের জন্য টেকনোলজি ব্যবহার করতে হবে, এটার কোনো বিকল্প নাই। ল্যান্ডস্লাইড, আমরা যেখানে দেখতে পাচ্ছি যে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পাহাড়টা খাড়া, এবং চট্টগ্রামে কিন্তু এখন নিয়মিত ওয়ার্নিং দেওয়া হয় যে এখানে একটা ল্যান্ডস্লাইড হতে পারে, আপনারা সরে যান, কিন্তু মানুষ সরে না ওখানে। এরপরে হচ্ছে জলাবদ্ধতা, এবং ঢাকা শহরের জন্য কিন্তু এটা খুব খারাপ অবস্থা। পার্বত্য এলাকায় স্যার গতবার দেখলাম ল্যান্ডস্লাইড হয়েছে প্রচুর, এবং জলাবদ্ধতাও দেখলাম যে বান্দরবন, রাঙ্গামাটি পানি নামছে না, কারণ খালগুলো তারা বন্ধ করে ফেলেছে। কিন্তু সবচেয়ে দুঃসংবাদ হচ্ছে ঢাকার ডিএনডি এলাকাতে যারা থাকেন, ঢাকার পূর্বাংশে যারা থাকেন, বনশ্রীর এবং বালু নদী এই মেইন রাস্তার ওখানে, কারণ এখন যে কোনো সময় একটা বড় আকারের বন্যা হতে পারে এবং এটা অসময়ে হতে পারে। অর্থাৎ আমাদের যে জুন জুলাই অগাস্ট যেটা বন্যার পিরিয়ড, তার আগেও হতে পারে, পরেও হতে পারে। আগে হলে বোরো ধান মার খাবে, পরে হলে আমন ধান মার খাবে, অর্থাৎ কৃষি ব্যবস্থাপনার সাথে এটা জড়িত। আমাদের পূর্বাভাস ব্যবস্থা ভালো, খারাপ না। নদীর বন্যার পূর্বাভাস, সাইক্লোনের পূর্বাভাস, জলোচ্ছ্বাসের পূর্বাভাস। সমস্যাটা হচ্ছে এটা যে ভাষায় দেয়া হয় ওটা ইন্টারপ্রেট করার জন্য আবার আমাকে ডাকতে হয়। আমি ঠাট্টা করছি, মানে বলছি একজন বিশেষজ্ঞ প্রয়োজন হয়। যেমন কোমেনের সময় আমরা দেখেছি কক্সবাজারের লোকজনকেও শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে, সাতক্ষীরার লোকজনকেও শেল্টারে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। তো হচ্ছে ওটা টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালীর জন্য ঠিক ছিল, সাতক্ষীরা অঞ্চলে জোর করার তো লাভ নেই। অর্থাৎ প্রযুক্তি যেটা আছে এটার ব্যবহারিক দিকটার দিকে আরেকটু নজর দিতে হবে। বন্যার পূর্বাভাস চমৎকার, আমি ইন্টারনেটে ঢুকে আমি ওয়েবসাইটটা বলি আপনাদেরকে, www.ffwc.gov.bd। আপনি এপ্রিল মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত কার্যকর থাকে। আপনি ইন্টারনেটে ঢুকে, কারণ এখন সকলের কাছে আছে, আইফোন আছে, আপনি ওটা দেখে আপনার বাড়ির কাছে নদীর অবস্থাটা আপনি দেখতে পারেন। তারা 3 দিন পর্যন্ত অত্যন্ত নিখুঁত পূর্বাভাস দেয়, 10 দিন পর্যন্ত ইন্ডিকেটিভ দেয়। কাজে বাড়িঘর রক্ষা করার জন্য, এমনকি বাঁধের রক্ষণাবেক্ষণের জন্য সেটা পর্যাপ্ত। আমি একটু বিরতিতে যাচ্ছি স্যার, এসে একটু জানতে চাইবো যে পূর্বাভাস নিয়ে আমরা কথা বলছিলাম যে আমাদের এই অঞ্চলে যেমন ভারত বা আশপাশের দেশগুলো যেভাবে পূর্বাভাস দেয়, তাদের যে প্রযুক্তি, তার সাথে আমরা কতটা কাছাকাছি যেতে পেরেছি। আমি এখানে 2-3টা কথা তুলে ধরব। আমি বিরতির আগে যেটা বলছিলাম যে আমাদের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোটামুটি 3 দিনের, পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস মোটামুটি 3 দিনের, যদিও তারা ওয়েবসাইটে এখন 10 দিনের পূর্বাভাসও দিচ্ছেন। এখন নাগরিক জীবনের জন্যে, শহরের জন্যে এটা যথেষ্ট। 10 দিনের পূর্বাভাস যদি আমি পাই যে এরকম বৃষ্টি হতে পারে, তাহলে যেমন ঢাকা শহরে যেখানে পাম্প আছে, পাম্প স্টেশন, পাম্পগুলো চালিয়ে আমি পানির লেভেলটাকে নামিয়ে নিতে পারি। হাতির ঝিলের পানির লেভেলটা নামিয়ে নিলেই কিন্তু এই এলাকার পানিটা আমি বহুলাংশে ধারণ করতে পারবো। গোরান চাঁদবাড়ি নামিয়ে নিলেই ধারণ করতে পারবো অতিরিক্ত পানিটা। কিন্তু দীর্ঘমেয়াদী পূর্বাভাস আমাদের পক্ষে দেয়া সম্ভব না। তার জন্য যে প্রযুক্তি প্রয়োজন, তার জন্য যে সুপার কম্পিউটার প্রয়োজন, এবং তার জন্য আবহাওয়া যে মানে আকাশের উপরের অংশ থেকে যে ডাটা প্রয়োজন বায়ু প্রবাহের, যেটা স্যাটেলাইটের মাধ্যমে সংগ্রহ করা হয়, যেটা আমাদের এখন নেই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সেই ক্ষমতাটা কিছুটা ভারতের আছে, নেপাল, ভুটান কারোই নেই, পাকিস্তানেরও নেই। তবে ভারতের আবহাওয়া দপ্তর হয়তো জেনারেলাইজ ভারতের জন্য দিচ্ছেন, তারা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার জন্য যে পূর্বাভাস দিচ্ছেন আমরা কিন্তু তার মধ্যখানে। কাজে পশ্চিমবঙ্গের পূর্বাভাস প্রায় কাছাকাছি, পশ্চিমবঙ্গের পূর্বাভাস আর ত্রিপুরার পূর্বাভাস আর মেঘালয়ের পূর্বাভাস পেলে কিন্তু আমরা ইন্টারপোলেট করতে পারব, বাংলাদেশের পূর্বাভাসটা বোঝা যাবে। তো দীর্ঘমেয়াদী এটা হয়তো সময় লাগবে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেও তারা দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিচ্ছেন, কিন্তু খুব একটা অ্যাকুরেট হচ্ছে না। এটা একটা ব্যাপার আছে। সাইক্লোনের ক্ষেত্রে আমি জানি এটা আঞ্চলিক যোগাযোগ আছে,
কারণ ভারত যে সমস্ত সাইক্লোন মনিটর করে তাদের রাডার কিংবা স্যাটেলাইট দিয়ে, সেগুলোর পূর্বাভাস বাংলাদেশের সাথে তারা শেয়ার করে। বন্যার ক্ষেত্রেও কিন্তু এখন অনেক উন্নত হয়েছে। ভারতের প্রধান প্রধান নদীগুলো থেকে তারা পূর্বাভাস, তাদের পূর্বাভাসটা বাংলাদেশকে দেয়, দিলে বাংলাদেশ মডেল বিনিময় হচ্ছে, বাংলাদেশ সেটা থেকে প্রজেক্ট করতে পারে। আচ্ছা, তো গঙ্গার ক্ষেত্রে, ব্রহ্মপুত্রের ক্ষেত্রে, সুরমা, কুশিয়ারা, তিস্তা, এগুলোর ক্ষেত্রে তথ্যের আদান প্রদান হচ্ছে। তবে এখন আরও আধুনিক প্রযুক্তি হওয়ার কারণে স্যাটেলাইট দিয়ে একেবারে লোকেশন ভিত্তিক অনেক ডেটা দেওয়া সম্ভব, আমরা সেই পর্যায়ে যাইনি। বাট আমি মনে করি যে আঞ্চলিক ক্ষেত্রে সহযোগিতার অবস্থান, স্কোপ রয়েছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে একটা বড় আকারের মেগা সাইক্লোন যদি হয়, 1991-তে যেটা হয়েছিল, 1970-এ যেটা হয়েছিল, তখন কিন্তু আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। সে সময় আমরা 1991-তে দেখেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে নেভি এসেছিল। আমি কিন্তু ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনাতে নেভির ভূমিকা সবচেয়ে বেশি হওয়া উচিত। বাংলাদেশ একটা নদী বহুল দেশ, যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে নৌকা নিয়ে যাওয়া যায়, নৌযান নিয়ে যাওয়া যায়। জলোচ্ছ্বাসের পরে উপকূলের যে কোনো জায়গাতে কিন্তু নেভি পৌঁছতে পারে। বরং সেখানে হেলিকপ্টারের মাধ্যমে ফুড ড্রপ না করে ভলান্টিয়ার নিয়ে গিয়ে নেভির মাধ্যমে যদি আমরা এই ব্যবস্থাটা করি, নেভি এবং আর্ম ফোর্সেস একসাথে কাজ করতে পারে। তো দুর্যোগ ব্যবস্থাপনাতে কিন্তু আর্ম ফোর্সেসেরও দায়িত্ব আছে। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনাতে সিভিলিয়ানদেরকে সহযোগিতাটা করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে পূর্বাভাসটাই হচ্ছে প্রধান। সুনামির ক্ষেত্রে যেটা হয়, যদি সুনামি হয়, এটা ভারত মহাসাগরে হতে পারে, আন্দামানের কাছাকাছি কোথাও ভূমিকম্প হতে পারে, সেই ক্ষেত্রে ভারতের কাছ থেকে আমাদের ওয়ার্নিংটা পাওয়া সহজ হবে। তো এগুলোর ক্ষেত্রে তো আর কোনো রাজনৈতিক বাধা বিপত্তি থাকা উচিত না। এবং এই লক্ষ্যে একটা মেট্রোলজিক্যাল সেন্টার বাংলাদেশে ছিল। দুঃখের বিষয় হচ্ছে ডিসেম্বরে বোধহয় এটা উঠে গেল। আচ্ছা, শুনেছি এটা অর্থের অভাবে উঠে গেল। এটা দুঃখজনক ব্যাপার যে বাংলাদেশে একটা সেন্টার ছিল, গবেষণাগার ছিল। এমনিতে তো গবেষণায় আমরা অনেক পিছিয়ে। আর দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে এর কেন্দ্রটা হচ্ছে দিল্লিতে। তো আমি আশা করব যে বাংলাদেশে যে সেন্টারটা ছিল সেটাকে স্কেলিটন হলেও যাতে গভর্নমেন্ট এটাকে জিয়ে রাখে, কারণ আবহাওয়া দপ্তরের সাথে মিলে এটা অনেক ভালো কাজ করছিল। আমাদের দেখা যায় যে এই দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাসের যে বিষয়টা, সেই জায়গাতে আমরা মাঠ পর্যায়ে আপনি যেটা বললেন যে এটা কিন্তু গত 2 বছর যাবত কথা হচ্ছে যে আমি কোন ভাষায় কথা বলবো, এই যে মানে পূর্বাভাসটা দিব, সেইখানে আমাদের পরিবর্তনটা এখনো আসেনি। আর আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে এখানে যে স্থানীয় যেগুলো রেডিও আছে, কমিউনিটি রেডিও, জি, তো তাদেরকে যদি দেয়া যায়। আমি সেদিন একটা গল্প শুনে খুব বিমোহিত হলাম, চমৎকৃত হলাম যে সিলেটি ভাষায় ইংরেজি শেখানো হচ্ছে। শুদ্ধ ভাষায় তাকে যদি ইংরেজি শেখাতে চাই তাহলে তো সে বাংলা ভাষাতে তার গোলমাল লেগে যাবে, কিন্তু সিলেটি ডায়ালেক্টে তাকে যদি ইংরেজি শেখানো হয় তাহলে চট করে সে ইংরেজি শিখতে পারবে। তো আবহাওয়ার পূর্বাভাসটাও সেই জন্য যদি স্থানীয় ভাষায় দেয়া হয়, কমিউনিটি রেডিও যেগুলো আছে সেগুলোকে ব্যবহার করা যেতে পারে। আর ভিজুয়াল এফেক্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট। টেলিভিশনে যদি ম্যাপ এঁকে ম্যাপের মধ্যে বলতে পারি যে এই জায়গায় এই ঘটনা ঘটে, এই জায়গায় অবস্থান করছে ঘূর্ণিঝড় এবং এই জায়গাটা ডুবে যেতে পারে, এই জায়গাটা আক্রান্ত হতে পারে, সেটা সবচেয়ে বেশি এফেক্টিভ হবে। অর্থাৎ আমরা টেকনোলজির দিকে হয়তো কিছুটা এগিয়েছি, পশ্চিমা জগতের মতো না, যথেষ্ট এগিয়েছি, কিন্তু ওর ডাউন স্ট্রিম সাইড, ওর কমিউনিকেশন সাইডটা, সেক্ষেত্রে তো আমাদের ইউনিয়ন পরিষদ কার্যালয়গুলিতে যে এখন যে ইন্টারনেট সংযোগ দেওয়া হচ্ছে, সেই প্রযুক্তির মাধ্যমে তো সম্ভব। এবং সেই ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের নির্বাচিত নেতাদেরকেই ফোকাল পয়েন্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে তাদেরও কিছু প্রশিক্ষণের প্রয়োজন আছে। আমাদের সাইক্লোনের ক্ষেত্রে রেড ক্রসের অধীনে যেরকম সিপিপি, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামের অধীনে ভলান্টিয়ার্স আছে, যেখানে সাইক্লোন হয় না অন্য জায়গাতে, সেখানে বন্যা, খরা, নদী ভাঙন সবকিছুর ক্ষেত্রে স্থানীয় সরকারকে শক্তিশালী করা যেতে পারে। এই যে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, এই যে দুর্যোগ, আমাদের জলবায়ু পরিবর্তনের পাশাপাশি দুর্যোগ কখন আসবে, দুর্যোগের যে ক্যালেন্ডার সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সেইভাবে মানে তার সঙ্গে মিলেমিশে সহায়কভাবে আমাদের কৃষি বা আমাদের উৎপাদন ব্যবস্থাপনা আমরা কতটা, যে আলোচনায় ছিলাম সেখানে আমরা বলছিলাম যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে বা আমাদের দুর্যোগের যে ক্যালেন্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জায়গার সঙ্গে মানানসইভাবে আমাদের উৎপাদন ব্যবস্থা কতটা
আমরা সাজাতে পেরেছি? প্রথম জিনিস আমরা যেটা বলছি যে জলবায়ুর টোটাল পরিবর্তন হবে, ওয়াটার সাইকেল যেটা, পানির যে প্রাপ্যতা, হাইড্রোলজিক সাইকেল, এটা টোটাল বদলে যাবে। আমি গত কয়েক বছর ধরে এটা নিয়ে কিছু মাথা ঘামাচ্ছি, আমাদের উপকূলের জেলাগুলোতে ঘুরেছি, আমার সহকর্মীরা দেশের অন্যান্য জায়গাতেও গেছেন। আমরা দেখতে পাচ্ছি ষড়ঋতুর বাংলাদেশ এখন 4 ঋতুর বাংলাদেশে পরিণত হয়েছে। শীতটা ছোট হয়ে গেছে, তারপরে বসন্তটা হারিয়ে গেছে, গরমকাল চলে এসছে, গরমটা একটু লম্বা হচ্ছে, 2 মাসের জায়গায় 2.5 মাস, 3 মাস, 3.5 মাস। বর্ষাটা আসছে একটু দেরিতে, এবং বর্ষাটা আরো দেরিতে শেষ হচ্ছে, শরৎকালকে সে খেয়ে ফেলছে। শরৎ হেমন্ত মিলে একটা ছোট্ট একটা উইন্ডো হচ্ছে, তারপরে আবার শীত আসছে। তার মানে হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শীত একটুখানি, আর বসন্ত, আর না, শরৎ হেমন্ত মিলে একটা। আচ্ছা, বসন্তকাল নাই বললেই চলে, শরৎকাল নাই বললেই চলে, হেমন্তর প্রভাবটা চলে এসছে। মানে বসন্ততে আমরা গ্রীষ্মের প্রভাব পাচ্ছি, বসন্ততে গ্রীষ্মের প্রভাব পাচ্ছি, শরৎ আর হেমন্ত মিলে একটা হয়ে গেছে, 4 মাসের জায়গায় 1.5 মাস, 2 মাস, আর শীতের একটা ভাব থাকছে, কিন্তু সেটাও শর্ট। আজকে আমরা যখন কথা বলছি এটা পৌষের শেষ অংশ, এখন তো তীব্র শীত থাকার কথা। আপনি শার্ট গায়ে দিয়ে আছেন, আমিও শার্ট গায়ে দিয়ে আছি, কোটটা গায়ে দিয়েছি টিভিতে আসার জন্য, না হলে তাও গায়ে দিতাম না। তো তাহলে এই যে অবস্থা, অথচ মাঘের শীত, তাই না, বলে বাঘের গায়ে, মানে এত শীত, কম্বল গায়ে দিয়ে থাকতাম কিংবা আমরা মোটা কাপড় পরতাম। তো বাংলাদেশ সরকারের যে ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান, তাতে প্রধান সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কৃষি ব্যবস্থাপনার মোকাবেলার প্রস্তুতি নেওয়ার জন্য। এই ক্ষেত্রে বাংলাদেশের কৃষিবিদরা কিংবা যারা গবেষণা করেন বীজ নিয়ে, তারা কিছু কিছু প্রজাতি উদ্ভাবন করেছেন যেটা গরম সহ্য করতে পারে। গমের ক্ষেত্রে বাড়ি 27 নম্বর গম, যেটা হায়ার টেম্পারেচারে গ্রো করে। আদারওয়াইজ শীতটা প্রলম্বিত না হলে কিন্তু গমের উৎপাদন কমে যেত, আলুর উৎপাদন কমে যেত। কাজেই বিরি এবং বাড়ি, এগ্রিকালচার ইউনিভার্সিটি, বিনা, এরা কিন্তু গবেষণা করছেন, আমি সেজন্য তাদের অভিনন্দন জানাচ্ছি, এবং বেশ কিছু প্রজাতি বের করেছেন। তবে প্রত্যেকটা প্রজাতির কিন্তু আবার লিমিটেশন বুঝতে হবে। যেমন লবণাক্ততা বাড়ছে কোস্টাল বেল্টে ক্লাইমেট চেঞ্জের কারণে, সি লেভেল রাইজের কারণে। সেইটা যে ধানটা তৈরি হয়েছে, এগুলো 6 পিপিটি 7 পিপিটি সহ্য করতে পারে, কিন্তু শ্যামনগরে যেখানে 12-15 পিপিটি হয়ে গেছে নদীর পানি, সেটা তো এই ধান হবে না। অর্থাৎ এইটার ক্ষেত্রে যে দুর্যোগের কথা যেটা বললাম, এই ধানগুলো এক্স্যাক্টলি কোথায় কোনটা উপযোগী, সেই জিওগ্রাফিক্যাল টেরিটরিটা কিন্তু বলতে হবে। ডুবে থাকা যে অবস্থাটা, বন্যার অবস্থা যেটা, সেই ধরনের ধানও বেরিয়েছে। চরাঞ্চলে যদি সেই ধানগুলো ব্যাপকভাবে করা যায়, তাহলে 2015-তে যেমন ফসলের ক্ষতি হয়েছে, 2014-তেও ক্ষতি হয়েছে, সেইটা হবে না। কারণ আমাদের দুঃখের বিষয় হচ্ছে, গবেষণাবিদ যারা গবেষণা করেন, যারা, তারা উদ্ভাবন করেন ঠিকই, এই উদ্ভাবিত ধানটা সার্টিফাইড হওয়ার পরে সেটা ফাউন্ডেশন, সেখান থেকে মানে ফার্মারের কাছে যে সিডটা যাবে, এই সিডটা যেতে অনেক সময় লাগছে। তো আমরা মনে করি যে, এবং এটার প্রচারণা, গ্রামের লোককে বোঝানো, আপনি যদি বাংলাদেশের বর্ডার ডিস্ট্রিক্টে যান, আপনি সাতক্ষীরা, যশোরের জেলা, কিংবা চুয়াডাঙ্গা, কিংবা মেহেরপুর, কিংবা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে যান, তারা বলবে যে ভারতের থেকে যে ধান চোরাই পথে আসে যে বীজ, সেটা আমরা ব্যবহার করি। কিন্তু আমি মনে করি যে দেশের ভিতরে যে উন্নত মানের বীজগুলো তৈরি হচ্ছে, তাদের পরিচয় হচ্ছে না এবং তারা পাচ্ছে না। অর্থাৎ জলবায়ু মোকাবেলার ক্ষেত্রে নতুন ভ্যারাইটি ধান উদ্ভাবনের ক্ষেত্রে সরকার যে জোর দিয়েছেন, সেটাকে স্বাগত জানাচ্ছি। বাজারজাতকরণ হচ্ছে না, কিন্তু সেটাকে বাজারজাত হচ্ছে না, ফার্মারের কাছে পৌঁছচ্ছে না। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান 2009-এর 1 নম্বর প্রকল্পই হচ্ছে কিন্তু এটা। লেখার সাথে আমি জড়িত ছিলাম বলে আমি গর্বিত বোধ করি। প্রধানমন্ত্রী এর জন্য বিশ্বের কাছ থেকে পুরস্কারও পেয়েছেন। কিন্তু এখন ইমিডিয়েটলি নজর দিতে হবে এটার এক্সটেনশন সার্ভিসের দিকে। একই কথাটা কিন্তু মাছের জন্য প্রযোজ্য। মাছেরও প্রজাতিগুলোর দিকে নজর রাখতে হবে, কারণ কালবৈশাখীর সাথে মাছের প্রজননের সম্পর্ক আছে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে মাছের প্রজনন হয়, এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের আবহাওয়া বদলে গেলে মাছের প্রজননেরও কিন্তু ক্ষতি হতে পারে। কাজে যারা মাছ মানে প্রজনন করবে না, তখন সে ডিম ছাড়তে পারবে না। তো আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই, কিন্তু মৎস্য বিশেষজ্ঞদের কাছে আহ্বান জানাবো, এটার ব্যাপারে যেন তারা অবিলম্বে গবেষণা শুরু করে। রোগবালাই বাড়বে, ডেঙ্গু এসছে, ম্যালেরিয়া আসবো করছে। অর্থাৎ এগুলোকে ঠেকানোর জন্য যা করতে হয়, নর্দমা পরিষ্কার রাখা, জলাভূমি পরিষ্কার রাখা, কচুরিপানা পরিষ্কার করে পানির উপরে তেল ছিটিয়ে দেয়া, অর্থাৎ
ক্লাইমেট চেঞ্জের জন্য যে সমস্ত বিরূপ প্রতিক্রিয়া পড়বে এগুলো আমরা জানি, ধীরে ধীরে এগুলোর মাত্রা বাড়বে, প্রস্তুতিটা আমাদের এটা মনে রেখে অ্যাকশন প্ল্যানে যেতে হবে। এবং এই যে এই প্রস্তুতিটাই আমরা আসলে নিচ্ছি কিনা, নিচ্ছি না এই কারণে দুটো কারণ। এক নম্বর হচ্ছে অর্থের অভাব, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সেক্টরে যে মন্ত্রণালয়ের কাজ এটা সেই মন্ত্রণালয় করবে। পরিবেশ মন্ত্রণালয়ের কাজ হচ্ছে বৈশ্বিক পর্যায়ে আলোচনাটা করা এবং বিশ্বের কাছ থেকে খবর এনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেয়া। ম্যালেরিয়ার ব্যাপারটা স্বাস্থ্য মন্ত্রণালয় দেখবেন, কৃষির ব্যাপার কৃষি মন্ত্রণালয় দেখবেন, স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করার ব্যাপারটা স্থানীয় মন্ত্রণালয় দেখবেন, মহিলাদের বিষয়গুলো মহিলা শিশু আলাদা মন্ত্রণালয় আলাদা দেখবেন। যার যেটা করার। প্যারিসে এবার যেটা দেখলাম, পৃথিবীর বহু দেশের রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে কোঅর্ডিনেশন কমিটি হয়েছে, যেটা আমাদের এখানে নেই। যেটা আমাদের এখানে কাগজে কলমে আছে, কিন্তু গত 5 বছরে মিটিং হয়েছে বলে আমি জানি না, আচ্ছা আচ্ছা, কার্যকর না। কার্যকর না। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী প্রতি মাসে একবার বসেন 1 ঘন্টার জন্য, যে ক্লাইমেট চেঞ্জের প্রকল্পগুলো যার যেটুকু করার কথা সে ততটুকু করছে কিনা। অর্থাৎ আমিও আশা করব যে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু এই ব্যাপারে বিশ্বের কাছে স্বীকৃতি পেয়েছেন যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জে মোস্ট ভালনারেবল কিন্তু মোস্ট প্রস্তুত দেশ, তিনি 2009 সনে এই প্রস্তুতির যে দলিলটা গ্রহণ করেছিলেন সেটাকে বাস্তবায়নের জন্য যেটুকু কোঅর্ডিনেশন প্রয়োজন সেই কাজটি তিনি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংবাদ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।